তুলতুলে নরম ত্বক বিশিষ্ট এক ছেলে শিশুর মা হয়েছে পূর্ণিমা। ফুলের সুন্দর এক তোড়া কোলে নিয়ে পূর্ণিমা অনিমেষ নেত্রে তাকিয়ে আছে নিজ সন্তানের দিকে। পূর্ণিমা পুলকিত চিত্তে সেই ফুলের কোমল স্পর্শ এবং স্নিগ্ধ ফুলের সুবাস নিল হৃদয় কুটিরে। দীর্ঘ সময়ের প্রসব বেদনায় নিজেকে ক্ষয়ে ক্ষয়ে সূর্যের এক ফালি কিরণ হাতে পেয়েছে বাকশক্তিহীন মেয়েটা। পলাশ মিয়া খুশিতে কেঁদেছে কতক্ষণ নাতিকে কোলে নিয়ে। এখন বাজারে গিয়েছে মিষ্টি আনতে। 2 ঘন্টা হয়েছে পূর্ণিমা নব্য মাতৃত্বের মিষ্টতায় ভূষিত হয়েছে। সকল কষ্ট যেন কোথায় ঘাপটি বেড়ে পূর্ণিমাকে উদ্যম বানিয়ে ফুরফুরে করে দিয়েছে। আশেপাশে চাচি জেঠিরা পূর্ণিমাকে সহযোগিতা করেছে। ছেলে ভূমিষ্ঠ হওয়ার 10 মিনিট পর পূর্ণিমা হাত নাড়িয়ে ইশারায় জানতে চেয়েছে তার সন্তানের জবান আছে তো। দাত্রীসহ উপস্থিত মহিলারা তাজ্জব বনে গেছে পূর্ণিমার এহেন প্রশ্নে। যখন পূর্ণিমা বুঝলো এবং জানলো তার ছেলে হয়েছে এবং সুস্থ সবল ও বাকশক্তি সম্পন্ন, তখনই পূর্ণিমার উজ্জ্বল মুখখানিতে দেখা গিয়েছে জিতে যাওয়ার এক চিলতে হাসি। বোবার ঘরে বোবা হয়নি, বোবার ঘরে এক ফুল এসেছে। যেই ফুলের দিকে তাকিয়ে পূর্ণিমা কাটিয়ে দিবে জনম জনম। এই ফুলকে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবে না কোনো অক্ষমতার ছুতোয়। ছেলে বাচ্চাটা যেন মায়ের বুকের উমে স্বর্গীয় সুখ পেয়ে চুপ মেরে আছে। পূর্ণিমা অপলক চেয়ে আছে নারী ছেঁড়া ধন অমূল্য রতন রাজকুমারের মুখপানে। একদম মায়ের রূপ নিয়ে পৃথিবীতে এসেছে। চোখ দুটো তারিকের মতো হলেও গায়ের রং পেয়েছে মায়ের, যার দরুন মা ছেলের চেহারায় অমিল হলেও মিলে যাচ্ছে দুধসাদা বর্ণের কারণে। কি এক অপার সৌন্দর্যে মোড়ানো এইটুকু বাবুটা যেন চোখ ফেরানো বড্ড দায়। তারেক নামটা দাফন করে ছেলেকে বুকের সাথে মিশিয়ে রেখেছে ঘন্টার পর ঘন্টা। পাশের বাড়ির কতজন মহিলা রান্না করে দিয়ে গেছে। ঢাকা থেকে জহির সাহেবের পুরো পরিবার আসছে শুধু তারেক ব্যতীত। 7 দিনের মাথায় পূর্ণিমার ছেলের নাম রাখা হয়েছে পূর্ণ এহসান। পূর্ণর দাদা দাদি আজ ঢাকা চলে যাবে। 1 সপ্তাহ পূর্ণিমার সাথে থেকেছে মিনারা বেগম। আজ নাতিকে রেখে যেতে কলিজা ছিঁড়ে যাচ্ছে। পূর্ণ এখন তাদের বাড়িতেই থাকতো, কিন্তু সবকিছু এলোমেলো হয়ে গেছে ঝড়ের তাণ্ডবে। পূর্ণকে সাদা ফতুয়া পরিয়ে তাহমিনা 2-3টে ছবি উঠিয়ে সাথে সাথে হোয়াটসঅ্যাপে তারেকের কাছে পাঠিয়েছে। তাহমিনাকে মনে করে এই কাজ করেছে সে নিজেও জানে না। পূর্ণকে সাদা ফতুয়া পরিয়ে তাহমিনা 2-3টে ছবি উঠিয়ে সাথে সাথে হোয়াটসঅ্যাপে তারেকের কাছে পাঠিয়েছে। তাহমিনা কি মনে করে এই কাজ করেছে সে নিজেও জানে না। তৌসিফ জানিয়েছে আজ নাকি তারেক প্রপোজ করবে মিলাকে। তারেক সদ্য বাবা হয়েছে, এই খবরটাও কেউ জানায়নি তারেককে। ছবি পাঠিয়ে তাহমিনা টাইপিং করে আবার লিখে দিয়েছে, দেখো একদম রাজপুত্রের মতো হয়েছে তোমার ছেলে। তাহমিনার বুক ছিঁড়ে বেরিয়ে এসেছে হতাশার দীর্ঘশ্বাস। ভাইয়ের ছেলে হয়েছে অথচ তাই পড়ে আছে রঙিন জগৎ নিয়ে। পূর্ণকে রেখে চলে যাবে ভাবলেই বুকে কাঁপন ধরে। ইচ্ছে করছে এই ফুলটাকে সাথে করে নিয়ে যেতে। তারেক ডায়মন্ড ফিঙ্গার রিং দিয়ে প্রপোজ করেছে মিলাকে। মিলা প্রপোজ অ্যাকসেপ্ট করেছে। মিলার ফ্রেন্ডরা ভিডিও করছে প্রপোজ করার মুহূর্তটা। মিলা প্রথমবারের মতো শাড়ি পরেছে। তারেক মুগ্ধ হয়েছে প্রেমিকার সাজসজ্জায়। মিলা ফ্রেন্ডদের সাথে কথায় ব্যস্ত হয়ে গেছে, তাই তারেক ফোন স্কল করার জন্য পকেট থেকে মোবাইল বের করেছে। তাহমিনা টেক্সট চেক করেই তারেক জমে গেছে ভয়ানকভাবে। তারেকের সর্বাঙ্গ জুড়ে তরতর করে বয়ে গেল শীতল স্রোত। তারেকের হৃৎপিণ্ড ঝংকার দিয়ে উঠেছে। শ্বাস আটকে যাওয়ার অবস্থা তার। এক ঘুমন্ত শিশু ঘুমিয়ে আছে ছোট ছোট চোখ দুটো বন্ধ করে। তারেকের দৃষ্টি আটকে গেছে আরেকটা ছবিতে। এই ছবিটাই সুন্দর শিশু ছেলেটা চোখ মেলে তাকিয়ে আছে। তারেকের হৃদস্পন্দন স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে গেছে। এই শিশু সুলভ চোখ দুটো বড় হলে তারেকের পুরুষালী চোখের রূপ নিবে। তারেক ঠক ঠক করে কাঁপছে, অথচ তার ভেতর তখনও জন্ম নিল না পিতৃসত্তা। তারেকের বুঝতে বাকি নেই এ হলো তারই সন্তান, তার একমাত্র ছেলে। তারেক নির্বোধের মতো দাঁড়িয়ে আছে অনেকক্ষণ, চোখের সামনে মোবাইল ধরে আছে। তখনই তাহমিনা আরেকটা মেসেজ দিয়েছে। সেখানে লেখা, পূর্ণিমার ছেলে বোবা নয়, বাবুরাজ সবেমাত্র 7 দিন হয়েছে, অথচ চিৎকার দিলে মনে হয় 1 মাস বয়স। ঘুমানোর সময় 2 হাত উপরে তুলে ঘুমায়। পেট খালি থাকলে কেঁদে কেঁদে হয়রান হয়ে যায়। তাহমিনা আরেকটা ছবি পাঠিয়েছে। তৌসিফের শাহাদাত আঙ্গুল ধরে আছে পূর্ণ। চাচা ভাতিজার বন্ধুত্ব এখান থেকেই ঘোষিত। মিলা ডাকছে তারেককে। তারেক তখনও এক অমাবস্যার ঘুটঘুটে অলিগলি বিচরণ করছে। মিলা দূর থেকে অদ্ভুত দৃষ্টি নিবদ্ধ করলো। তারেক ফেলে আসা অতীতকে ধামাচাপা দেওয়ার জন্যে তাহমিনার পাঠানো ছবি এবং মেসেজগুলো ডিলিট করে দিয়েছে ভবিষ্যতের পরিকল্পনা করে। মিলা যদি একবার ঘুণাক্ষরেও জানতে পারে তবে আর রক্ষা নাই। তারেক জানে 5 বছর 6 বছর পর হলেও এই চরম সত্যি উদ্ভাসিত হবে। তখন মিলা চাইলেও তারেককে ছাড়তে পারবে না, কারণ এত বছরে হয়তো অনেক কিছুই অন্যভাবে ঘুরে যাবে। মিলাকে আটকে রাখবে তারেক। ছবিগুলো ডিলিট করে অথৈ সাগরে হাবুডুবু খাচ্ছে তারেক। কেমন করে জানি শূন্য শূন্য লাগছে। মনটা অশান্তিতে
ছেয়ে গেছে। বিষাদের ছোঁয়া লেগেছে তনু মনে। তারেকের চোখে এখনো ভাসছে ঘুমন্ত শিশুর নিষ্পাপ মুখখানি। মনে হচ্ছে তাকে হাতছানি দিয়ে ডাকছে কিছু একটা। বেলা 11টা বাজে তখন। মৃদু বাতাসে নড়ছে গাছের পাতাগুলো। সূর্যের তেজ নেই বললেই হয়। আজ সূর্য শাসন করছে না আকাশে দাঁড়িয়ে। পূর্ণিমা রান্নাঘরে পাতা দিয়ে মাটির চুলায় রান্না করছে। পূর্ণর বয়স এখন 6 মাস। পলাশ মিয়া পূর্ণকে নিয়ে বাজারে গেছে। পূর্ণ হলো পলাশ মিয়ার সঙ্গী। সকাল থেকে রাত পর্যন্ত নানা নাতির একসাথে অনেক সময় কাটে। দৈনিক 3-4 বার করে দোকানে গিয়ে পলাশ মিয়া চা পান করে নাতিকে কোলে নিয়ে। লক্ষ্মী ছেলে পূর্ণ মাকেও বেশ জ্বালায় না, নানাকেও বেশি জ্বালায় না। পূর্ণিমা রান্নাঘর থেকে দেখছে আয়েশা নামের একটি মেয়ে আম গাছের নিচে দোলনায় বসে অনেক চেষ্টা করছে কোলে থাকা বাচ্চা মেয়েটার কান্না থামাতে। পূর্ণর বয়সী একটা ছোট বাচ্চা অনবরত কাঁদছে। কান্না থামার কোনো নামই নেই। কাঁদতে কাঁদতে পুরো মুখ লাল হয়ে গেছে। ষোড়শী মেয়ে আয়েশা ব্যর্থ হয়ে মন খারাপ করে দোলনায় বসে আছে। বাচ্চা মেয়েটা তখনও কাঁদছে। পূর্ণিমাদের এই দোলনায় পাড়ার সব বাচ্চারা দোল খায়। পলাশ মিয়া অথবা পূর্ণিমাকেও নিষেধ করে না বাচ্চাদের। অনবরত কান্নারত মুখটা পূর্ণিমার মাতৃত্বকে নাড়িয়ে দিয়েছে। অর্ধেক রান্না শেষ করেই ওড়নায় হাত মুছে এগিয়ে গেল দোলনার দিকে। আয়েশার কোল থেকে কান্না জড়িত মেয়েটাকে নিজের কোলে নিয়ে আদর করলো কতক্ষণ। পূর্ণিমা ভালো করে দৃষ্টি দিয়ে দেখলো বাচ্চাটার সর্দি লেগেছে। নাক দিয়ে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। পূর্ণিমা তৎক্ষণাৎ ঘরে ছুটে গেল। কটনে সরিষার তেল লাগিয়ে নাকটা পরিষ্কার করে দিল আস্তে আস্তে। তারপর কালো জিরার তেল নাকের পাশে লাগিয়ে দিয়েছে যেন শ্বাস নিতে সহজ হয়। বাচ্চাটার কান্না একদম থেমে গেছে। আয়েশা হতবিহ্বল হয়ে ছুট লাগালো দেওয়ান বাড়ির দিকে। চিত্রা দেওয়ানকে জানাতে হবে আধাম দেওয়ানের কন্যা কান্না থামিয়েছে। জাপানের রাজধানী টোকিও শহরের একটি অ্যাপার্টমেন্টের 12 তলায় আধাম দেওয়ান গত 3 মাস অবস্থান করছে। ল্যাপটপের কিবোর্ড থেকে হাত সরিয়ে ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে ফোন দিল বাংলাদেশে। বাংলাদেশে তার একটা ছোট্ট পাখি আছে। এই পাখিটার জন্যই তার জীবনযাত্রার শুকনো মরুভূমির মাঝেও এক পশলা বৃষ্টি নামে। টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বলল, কেমন আছো বুবু? চিত্রা দেওয়ান ভোতা মুখে বললেন, তোর মেয়েকে আমি রাখতে পারছি না। কেন? আমার মেয়ে কি করেছে? তুই দেশে এসে বিয়ে কর, তোর বউ তোর মেয়ে লালন পালন করবে। আমি আসলে আমার মেয়ের জন্য মায়ের দরকার হবে না, আমিই যথেষ্ট। আমি আসলে আমার মেয়ের জন্য মায়ের দরকার হবে না, আমিই যথেষ্ট। চিত্রা দেওয়ান বিরক্ত হয়ে বললেন, বিয়ে করে ঘর সংসারী হয়ে যা। পাপড়ির জন্য অন্তত স্বাভাবিক হতে চেষ্টা কর। পাপড়ির জন্যই স্বাভাবিক আছি। আগে বলো বাপরি দেওয়ান কোথায়? কান্নাকাটি থামে না, তাই আয়েশা বাড়ির বাইরে নিয়ে গেছে। জন্মের পর থেকে মেয়েটা রোগের সাথে দিনরাত পার করছে। ওর মা বেঁচে থাকলে হয়তো এমন দিন আমাদেরও না দেখতে হতো। কিছু করার নেই বুবু, আমার টার্গেট শেষ হলেই দেশে ফিরে যাব। দেখি এরপর কি করা যায়। তুই কি দেশে এসে বিয়ে করবি? আমার জন্য বিয়েটা এতটাও সহজ নয় বুবু। আমার মেয়ে হলো আমার জন্য আলোক বর্ষণ। আমার মেয়েকে অন্য একজন নারী কখনোই নিজের মেয়ে হিসেবে দেখবে না। বিয়ে শাদী ওইসব পরে। চিত্রা দেওয়ান আর কিছু বলার জন্য মুখ খুলতেই আয়েশা ঝড়ের বেগে হাজির হয়ে টেনে তাকে নিয়ে গেল পূর্ণিমাদের বাড়িতে। দেওয়ান বাড়ির একটু দূরেই পলাশ মিয়ার বাড়ি। এই গ্রামের সবচেয়ে ধনী পরিবার হলো দেওয়ান বাড়ি। চিত্রা দেওয়ানের নাতি আধাম দেওয়ান। আধাম দেওয়ানের চোখের মণি হলো তার মেয়ে পাপড়ি। পাপড়ির বয়স মাত্র 5 মাস 15 দিন। গনে গনে পূর্ণিমার ছেলের 15 দিনের ছোট। পাপড়ির জন্মের সময় পাপড়ির মা মৃত্যুবরণ করে। সেই থেকে আধাম দেওয়ান মেয়েকে চোখে চোখে হারায়। কিন্তু পাপড়ি জন্মের পর থেকেই অসুস্থ থাকে বেশি। রাতে ঘুমায় কম, খাওয়ানোর পরে বমি করে দেয়। এত সমস্যার মাঝে পাপড়ি বড় হচ্ছে। আধাম দেওয়ানের বাবা মা ভাই বোন কিছু নেই, শুধু দাদি চিত্রা দেওয়ান ছাড়া। দাদিকে আধাম বুবু বলেই ডাকে। পূর্ণিমা ছোট্ট মেয়েটাকে দুধ পান করিয়েছে। অভিভাবকের অনুমতি নিয়েই অধিক মায়ায় পড়ে এরূপ কাজ করেছে পূর্ণিমা। আয়েশা বলেছে পাপড়ির মা নেই। মায়ের আদর পাপড়ি কখনোই পায়নি। মায়ের এক ফোঁটা দুগ্ধ পানও করতে পারেনি। এসব শুনেই পূর্ণিমার খুব মায়া হয় পাপড়ির জন্য। মেয়েটা দেখতে মোমের পুতুলের মতোই। পূর্ণিমা নিজেকে ধমাতে পারেনি। বেস্ট ফিডিং এর মাধ্যমে পূর্ণের দুধ বোন বানিয়ে দিয়েছে পাপড়িকে। বোন পূর্ণিমা জানেও না একটু সহানুভূতি দেখানোর ফলে তার জীবনের বাঁক ঘুরে যাবে অন্য মোড়ে। অদ্ভুতভাবে সময় এবং অবস্থানের চাকা সচল হবে ভিন্ন পথে। চিত্রা দেওয়ান ফ্যালফ্যাল করে তাকিয়ে আছেন পূর্ণ আর পাপড়ির দিকে। পিটাপিটি বয়সের 2টা বাচ্চা দেখতে ভালোই লাগছে। তিনি আরও আশ্চর্য হচ্ছেন পাপড়ির চুপচাপ দেখে। পাপড়ি ওর বাবার মতো খুঁতখুঁতে স্বভাবের। কারো সঙ্গ পছন্দ করে না এবং কারো কোলেও যেতে চায় না। অথচ পূর্ণিমার কোলে বসে গালে গাল ঠেসে দিয়েছে। কিছু সম্পর্ক রক্তের টানের চেয়েও অধিক হৃদ্যতাপূর্ণ হয়। পূর্ণিমা আর পূর্ণর সাথে আধাম দেওয়ানের মেয়ে পাপড়ির এমন হয়েছে। একখানি চন্দ্র জ্বলে যাচ্ছে, একখানি চন্দ্র জ্বলে আছে বিশাল আকাশের মাঝে। চন্দ্রের আশেপাশে নক্ষত্র রাজির
মেলা বসেছে। এই চন্দ্রের দিকে এক ধারে তাকিয়ে আছে আধাম দেওয়ান। দুইবার চোখের পলক ফেলে শব্দ করে বলে উঠল, এই আলোকময় চাঁদ, তুমি কি জানো তোমার জ্যোৎস্নার পর তরে মানুষ অপকর্মে লিপ্ত থাকে? নিদ্রাহীন চাঁদ, তোমার পরিবার নেই, আত্মীয় স্বজন নেই, আছে শুধু আলো আর আলো। তোমার আলো ছড়িয়ে পড়ে নিশীথের অন্ধকার গহ্বরে। এই চাঁদ, তুমি সেই রাতেও জ্যোৎস্না বিলিয়েছ, যেই রাতে উন্মুক্ত আকাশের নিচে গগন বিদারী চিৎকার দিয়েছিলাম আমি আধাম দেওয়ান। তুমিও হয়তো লজ্জায় মুখ নামিয়েছ সেই বর্বরতা দেখে। চাঁদ, মানুষ কেন এত নিষ্ঠুর, মানুষ কেন এত হৃদয়হীন? আধাম নিজে নিজেই বিষাদময় হাসে। বাইরে স্নোফল হচ্ছে আর সে বারান্দায় উদুম গায়ে দাঁড়িয়ে বিড়বিড় করছে। কিয়ৎক্ষণ দাঁড়িয়ে থেকে হ্যাংলা পাতলা দেহটা নিয়ে রুমে চলে গেল। চিত্রা দেওয়ান কল করে পাপড়ির সামনে ফোন তুলে ধরেছে। আধাম হাস্য উজ্জ্বল মুখে বলল, আম্মাজান কেমন আছেন? পাপড়ি কুটকুট করে কমলার কোয়ায় দাঁত গেঁথে ক্ষীণ স্বরে প্রথমবারের মতো বলল, পাপা পাপা। আধামের চোখ জ্বালা করছে। চিত্রা দেওয়ান পাপা পাপা ডাক শিখিয়েছে। আধাম তার বাবাকে পাপা ডাকতো। পাপড়ি আবারও বলল, পাপা পাপা। আম্মাজান কি লাগবে আপনার বলেন? আধামের বুবু চট করে বলল, তুই কি মেয়েকে বোনাস দিবি নাকি? পাপা বলেছে বোনাস তো দিতেই হবে, টাকা পয়সার বোনাস না দিয়ে অন্য বোনাস দিবি। তোর জন্য মেয়ে দেখছি, বিয়ে করবি। তোর জন্য মেয়ে দেখেছি, বিয়ে করবে। বিয়ের জন্য মেয়ে দেখবে, ছেলে তো আর দেখবে না। আমি হেয়ালি করছি না আধাম, আমিও হেয়ালি করছি না বুবু। সারা জীবন কি ব্যাচেলার থাকবি জানি না, নাকি বিদেশি মেয়ে বিয়ে করবি? দেশি মেয়ের অকাল পেয়েছে দেশে। এখন কোথায় তুই? এখনো জাপানে আছে। তুমি আবার গ্রামে গিয়েছো কেন? তোর বউ বাচ্চার জন্য এসেছি। এখানে তোর একটা ছেলে আছে। 6 মাস আগে পাপড়িকে একটা মেয়ে বেস্ট ফিডিং করিয়েছে। পাপড়ির একটা দুধ ভাই আছে। পাপড়ির 15 দিনের বড়। আমি তখন 20 দিন গ্রামে ছিলাম। চিত্রা দেওয়ানকে থামিয়ে আধাম সিরিয়াস ভঙ্গিতে বলল, কতদিন দুধ পান করেছে? 10 দিন। আমাকে আগে বলনি কেন? ইচ্ছে করেই বলিনি। মেয়েটার নাম পূর্ণিমা, বাক প্রতিবন্ধী, বিবাহ বিচ্ছেদ হয়েছে ছেলে হওয়ার পরে। বুবু তুমি জানো দুধ পানের বিধান কি? না আমি মূর্খ, আমাকে বুঝিয়ে দে। এত বড় ঘটনা ঘটিয়ে আবার করকর করছো? এই গলাবাজি করবি না একদম। তোমাকে পাড়ার ঝগড়ুটেদের মতো দেখাচ্ছে। মেয়ে আমার, আমি বাবা তার, অথচ আমার কন্যা দুধ মা এবং ভাই বানিয়ে বসে আছে আমি জানিই না? 5 ঢোক পরিমাণ দুধ পান করলেই ভাই বোনের সম্পর্কে জড়িয়ে যায়। আর আমার আম্মাজান 10 দিন দুধ পান করেছে, তার মানে বোঝো তুমি? একটা পাকাপোক্ত সম্পর্ক তৈরি হয়েছে। পাপড়ি আর ওই ছেলে বাচ্চাটার মাঝে বিবাহ বন্ধন হারাম হয়ে গেছে। বড় হলে আপন ভাইয়ের মতো অভিভাবক হবে, এমনকি পর্দার বিধানও রহিত হয়ে রয়েছে। এই থাম, আমাকে এত কিছু বোঝাতে হবে না। জাপানিজ চাইনিজ কত মেয়ে দেখলে এইবার বাঙালি মেয়ে দেখ, একদম ফিদা হয়ে যাবি। পরে কথা বলবো, সার্জারি আছে, সব ঠিকঠাক করে দেশে আয়। তোর ছেলে মেয়ে সহ বউ নিয়ে ঢাকা যাব একেবারে ইনশাল্লাহ। ঢাকার হসপিটালে জব করবি। দেশের মাটি বড্ড টানে আমাকে। এই দিকটা সামলিয়ে তারপর দেশের মাটির ঘ্রাণ নিব। তারেক মিলাকে বিয়ে করে সর্বোচ্চ হ্যাপি থাকার চেষ্টা করেও কোথাও যেন আটকে থাকে প্রকৃত সুখের সন্ধানে। মিলা আর তারেক রোজ সকালে হসপিটালে যায়, দুপুরে একসাথে লাঞ্চ করে। বাসায় ফেরার সময় কখনো আগে পরে হয়। মিলার জোড়াজুড়ি তারেক কয়দিনের জন্য দাদার বাড়ি বেড়াতে এসেছে। মিলা কতদিন ধরে বলছে তারেকের দাদার বাড়ি ঘুরতে যাবে। তারেক গ্রামে যেতে চায় না পিছুটানের ভয়ে। তারেকের চাচা চাচিকে সাবধান করে দিয়েছে পূর্ণিমার ব্যাপারে ধামাচাপা দিতে। পলাশ মিয়ার বাড়ি থেকে জহির মিয়ার বাড়ি একটু দূরে। পলাশ মিয়া গ্রাম ছাড়েনি আর জহির মিয়া গ্রাম ছেড়ে শহরে পাড়ি জমিয়েছে। এভাবেই বন্ধুত্বের বাটা পড়েছিল। এই বন্ধুত্বের জোর ধরেই তারেক তার পূর্ণিমার বিয়ে হয়েছিল। পরন্ত বিকালে তারেক আর মিলা পৌঁছয় গ্রামে। খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম নেওয়ার সময় তারেকের চাচাতো বোন পূর্ণকে কোলে নিয়ে বাড়িতে ঢোকে। মিলা নিজের কোলে নিতে আগ্রহ প্রকাশ করে এবং কোলে নেয়। ছোট পূর্ণর বয়স এখন 11 মাস। একটা ছোট দাঁত উঠেছে তার। যে কোলে নেয় তার কোলেই পূর্ণ মিশে থাকে। মিলা পূর্ণকে কোলে নিয়ে তারেকের পাশে বসে গদগদ হয়ে বলল, দেখো বাবিটা কত সুন্দর, একদম কিউটের ডিব্বা। উফ, দেখলেই আদর আদর লাগে। মিলা একটুখানি মুখে অনেকগুলো চুমু দিয়ে পুনরায় বলল, আমার কাছে বাচ্চা তেমন পছন্দ নয়, কিন্তু কেন জানি এই বাবুটাকে আদর করে মন ভরছে না। ওর বাবা মা নিশ্চয়ই খুব সুন্দর হবে। ওর মা নিশ্চিত আগুন সুন্দরী। বিশ্বাস করো তারেক, আমি অনেক মেয়ে বাচ্চা দেখেছি, কিন্তু কিউট ছেলে বাচ্চা কমই দেখেছি। পূর্ণকে খাড়া কোলে নিয়ে মিলা হাসি মুখে দাঁড়িয়ে বলল, কতগুলো ছবি তুলো সুন্দর করে। তারেক আদেশ মোতাবেক বেশ কিছু ছবি তুলে দিয়েছে মিলার ফোন দিয়ে। হুট করেই তারেকের নীরব মস্তিষ্কে অদৃশ্য আগুন ধরে
হয়ে গেছে। তার চোখ জোড়াই রাজ্যের বিস্ময়। পলাশ মিয়া এসেছে পূর্ণকে নিতে। পূর্ণ নানার কোলে ঝাঁপিয়ে পড়েছে। পলাশ মিয়া সময় নিয়ে নাতিকে আদর করলো, ডানে বামে না তাকিয়ে। পূর্ণের তুলতুলে গালে চুমু দিয়ে আদর করে হাঁ হু করে অস্পষ্ট শব্দে কথা বলছে। বোবা মানুষ এভাবেই নিজের মনের ভাব বোঝাতে আপ্রাণ চেষ্টা করে। স্রষ্টার কি মহিমা! পূর্ণ নানা এবং মায়ের সমস্ত ইশারা কথা বোঝে। মা কিভাবে আদর করে, কিভাবে তার সাথে কথা বলার চেষ্টা করে, তার সবকিছু পূর্ণ এবং পাপড়ির সাথে ক্লিয়ার হয়ে গেছে। পলাশ মিয়া চলে গেলেন পূর্ণকে কোলে নিয়ে। মিলা চেয়ার ছেড়ে উঠে দূরে গেছে বাবা মায়ের সাথে যোগাযোগ করতে। আর পাথুরে মূর্তির মতোই ঠায় বসে আছে হতবাগা তারেক। বাবার বন্ধু পলাশ মিয়াকে দেখেই অন্তরাত্মা সজাগ হয়েছে। মিলার কোলে বাচ্চাটা পূর্ণিমার ছেলে পূর্ণ নিষ্প্রভ দৃষ্টিজোড়া জ্বালা করছে ঘোষণা করা যন্ত্রণায়। বাচ্চাটা কি সুন্দর করে হাসে, ছোট্ট মুখের গড়ন কত মায়াবী, গা থেকে একটা সুবাস আসে। তারেক এক শুকনো ঢোক গিলে দূর দূরান্তে হারিয়ে যাওয়া আলোকে ধরতে চেয়েও বৃথা হলো। বুকটাই দামামা বাজছে। ছেলের 1 বছর হতে চলো, অথচ তারেক নিজের চোখে আজকে দেখেছে, কিন্তু ছোট ছোট আঙ্গুলগুলো পর্যন্ত একবার ছুঁয়ে দেখতে পারলো না। তারেক এটাও বুঝলো না যে এই অপূর্ণ প্রাণকে অ্যাবর্ষণ করে মেরে ফেলার জন্য মরিয়া হয়ে পূর্ণিমাকে পানিতে চুবিয়েছে। আজ সেই প্রাণ মায়ের পেট থেকে পূর্ণ হয়ে পৃথিবীর আলো দেখছে। তার জন্যেই কিনা তারেকের মন পড়ছে। বিশাল ক্ষত তৈরি হয়েছে। অনুশোচনা হচ্ছে কি? হয়তো হচ্ছে। গোধূলির শেষ লগ্নে পাখিরা তখন নিজ নিজ নীড়ে ফিরে যায়। কমলা রঙের সূর্য অস্তমিত হবে এখনই। গোটা ধরনী আচ্ছাদিত হবে অন্ধকারে। ঘরে ঘরে কৃত্রিম আলো জ্বালানো হবে। আর ঝোপঝাড়ে উড়বে জোনাকিরা। জোনাকিদের খবর আর কে রাখে? অথচ এক ঝাঁক জোনাকির সন্ধান করলেই মন পুলকিত হয়ে যায়। বড় মানুষ ও শিশুদের মতো আনন্দে মেতে যায় হাতের তালুতে জোনাকি পোকা রেখে। মাগরিবের নামাজ পড়ে পূর্ণিমা ছেলের সাথে খেলছে জোনাকি নিয়ে। হাতের মুঠোয় জোনাকি পোকা বন্দি করে ছেলেকে বিনোদন দিচ্ছে। মা এবং ছেলের মুখে অকৃত্রিম হাসির জোয়ার। পলাশ মিয়া মোড়া পাইতে নাতির হাসি দেখছে। ঠিক সেই সময় চিত্রা দেওয়ান এসেছে আয়েশাকে নিয়ে। আয়েশার কোলে পাপড়ি। আয়েশা হলো এক গরিব ঘরের এতিম মেয়ে। চিত্রা দেওয়ানের সাথে সব সময় থাকে। চিত্রা দেওয়ানের সব আত্মীয় স্বজন দেশ বিদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই গ্রামে তার বাবার জমিদার বাড়িটাই মাঝে মাঝে ঘুরতে আসে। এখানে বেশ কিছু স্বজন রয়েছে। চিত্রা দেওয়ান বয়সের ভারে এখনো নুইয়ে যায়নি। নাতির ঘরে পুঁতি নিয়ে সন্ধ্যাবেলায় চলে এসেছে পলাশ মিয়ার বাড়িতে। আজ জরুরি কথা সেরে একটা বিহিত করতে হবে। পূর্ণ লাফিয়ে উঠেছে পাপড়িকে দেখে। পাপড়ি স্থান করে নিল পূর্ণিমার কোলটা। পলাশ মিয়া ও নিঃস্বার্থ আদর করে পাপড়িকে। অবুঝ পাপড়ি ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে ভাই যখন মায়ের বুকের দুধ পান করে। পাপড়ির রেসিকে বেস্ট ফিডিং ছিল 10 দিন। এরপর চিত্রা দেওয়ান ঢাকায় চলে যাওয়ার পর ভুলে যায় রীতি। পূর্ণিমা কাছে টেনে নিল পাপড়িকে। পূর্ণকে উঠিয়ে দুজনকে একসাথে বসিয়ে রাখলো 2 অরুতে। চা নাস্তা সেরে চিত্রা দেওয়ান বোম ব্লাস্ট করলে একটা কাগজে স্পষ্ট লিখে এনেছে কিছু কথা এবং প্রস্তাব। পূর্ণিমা, তুমি হলে বুদ্ধিমতী মেয়ে, মনোযোগ দিয়ে পুরোটা পড়ো। আধাম পাপড়ির বায়োলজিক্যাল ফাদার নয়। আধাম এখনো বিয়েই করেনি। পাপড়ি হলো আমার মৃত নাতি আদনানের মেয়ে। আদনান আর আধাম হলো যমজ ভাই। আদনান পছন্দ করে আগে বিয়ে করেছে। সন্তানের মুখ না দেখে আদনানের করুণ মৃত্যু হয়েছে। আদনান এবং ওর স্ত্রী মৃত্যু নিয়ে খোলাসা কিছু বলতে পারবো না, দুঃখিত। আমার নাতি আধাম দিকবিদিক শূন্য হয়ে গিয়েছিল। আধাম স্বাভাবিক জীবনে আছে শুধু আমার জন্যে আর পাপড়ির জন্য। আধাম জীবনের মায়া না করে পড়ে আছে দূরদেশে প্রতিশোধ নিতে। আমার নাতিটা বড্ড ছন্ন ছাড়া। ওর শৈশব কৈশোর কেটেছে ভয়ঙ্করভাবে। আমি আমার ছেলে ও ছেলের বউ এবং নাতিদের নিয়ে আমেরিকায় থাকতাম, কিন্তু দমকা হাওয়ায় উলট পালট করে দেয় সমস্ত কিছু। সেসব মেলা কাহিনী তুমি আস্তে আস্তে সব জানবে। সেই কুখ্যাত লোকদের জন্য আমার সব শেষ হয়ে গেছে। সেই নরপিশাচদের বদলা নিতেই আধাম খুব ব্যাকুল। আমি এই বুড়ো বয়সী আধামকে হারিয়ে পাগল হতে চাই না। নিজের ছেলে এবং আদনানের মৃত্যুর শোক এখনো আমাকে তাড়া করে বেড়ায়। আধামের কিছু হলে পাপড়ির জন্য আর কেউ নেই। পূর্ণিমা, আমি তোমার বাবার সাথে কথা বলবো। আমি চাই তোমার সাথে আধামের বিয়ে হোক। পূর্ণ আর পাপড়ি আপন ভাই বোন হয়ে বাবা মায়ের সাথে একটা পরিপূর্ণ পরিবার নিয়ে বড় হবে। আধাম সাংসারিক হবে। আধাম একজন হার্ট সার্জন। ও এখন দেশে না এসে কি করছে আমি ধরতে পারছি না। আমি ওকে ঘরমুখী করতে চাই। তোমার মতো মেয়ে ওর জীবনে প্রবেশ করলে আমি মরার আগেও নিশ্চিন্ত হব। দয়া করে তুমি আমাকে ফিরিয়ে দিও না। পাপড়ি তোমার মেয়ে। তুমি পাপড়িকে নিজের সন্তানের আসনে বসিয়েছো মায়া থেকে। আমি কিন্তু তোমাকে মোটেও ইমোশনাল ব্ল্যাকমেল করছি না। সম্পূর্ণ লেখা শেষ করে পূর্ণিমা অদ্ভুত
চোখে তাকালো চিত্রা দেওয়ানের পানে। ভেতরকার সত্তা নাড়া দিয়ে উঠেছে বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের মতো। ডক্টরদের ভয় পায় পূর্ণিমা। তারেক সার্জারি শেষ করে পেশেন্টের জ্ঞান ফেরার আগেই পূর্ণিমার উপর নির্যাতন চালিয়েছে। তাছাড়া ও এই জীবনে বিয়ে নামক বন্ধনে আবদ্ধ হওয়াতে তীব্র বিতৃষ্ণা জন্মেছে। ব্যাপক পূর্ণিমা জানেই না ওর অনুর্বর শক্ত জমিতে ঈশকের মধু নিয়ে আসছে অজ্ঞাত একজন। ওর ভাগ্য দেখে অনেকে ঈর্ষান্বিত হবে ঈর্ষায় জ্বলে জ্বলে। আধাম দেওয়ান এমন এক ব্যক্তি যাকে উপর থেকে ধরা যায় না অতি সান্নিধ্যে না গেলে। রাত গভীর হয়, আমার দহন বাড়ে। রজনী নীরব হয়, আমার বিয়োগ ব্যথা সজগ হয়। আধাম ফায়ার প্লেসের সামনে বসে বিষাদের কবিতা গায়। শুকনো কাঠ পড়ছে আগুনে, পোড়া কাঠের শব্দ হচ্ছে। আধাম বাইরে স্নোফলে দৃষ্টি রেখে অদ্ভুত কাজ করলো। নামহীন মালিকের ফোন নম্বরে কল করেছে। লকারের সযত্নে পড়ে থাকা সেলফোনটা বেজে উঠেছে। সেলফোনটা কেউ হাতে তুলে রিসিভ করলো না। বাজতে বাজতে কেটে গেল। আধাম অন্যমনস্ক হয়ে বলতে লাগলো, ভাই আদনান, অনেকদিন হলো স্নোফলে বের হয় না। দিনের বেলায় বরফ নিয়ে খেলা করা হয় না, পাহাড়ে ট্রেকিং করা হয় না, স্কেটিং করা হয় না। আদনান, মায়ের পেটে একসাথে ছিলাম, একসাথে জন্ম হলাম, একসাথে বড় হলাম, অথচ মৃত্যুটা তোর আগে হয়ে গেল। আমি কেন বেঁচে আছি রে ভাই? জানিস রে আদনান, তোর একটা প্রিন্সেস হয়েছে। হসপিটালের করিডোরে যখন আমার হাতে তোর কন্যাকে তুলে দেওয়া হলো, তখন মনে হলো একটা পুষ্পের নরম পাপড়ি পিটপিট করে আঁখি পল্লব মেলে আমাকে টুকটুক করে দেখছে। নাম রেখে দিলাম পাপড়ি দেওয়ান। তোর মেয়ে আমাকে পাপা বলে ডাকে। তুই থাকলে অবশ্যই তোকে পাপা ডাকতো, আর আমায় কি ডাকতো রে? আদনানের গলায় বোবা কান্না চেপে আসে। ছেলেটার চিকন শরীরটা দুলে ওঠে বাতাসের দোলাই লতার মতো। উজ্জ্বল ফর্সা মুখটা কেমন জানি ফ্যাকাশে রং হয়ে আসলো। আধাম কবে একজন যোগ্য সঙ্গী পাবে, নাকি এইভাবে জীবনটা কাটিয়ে দিবে কাটাছিঁড়া আর দৌড়ানোর গতিতে? কে জানে ভাগ্য কোথায় গিয়ে দাঁড়ায়।